হ্যালো প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রিসার্চ ডাইজেস্টের আজকের এপিসোডে। আমরা আজকে যে রিসার্চ আর্টিকেলটি নিয়ে কথা বলবো সেটি টাইটেল হচ্ছে কাইনেজ স্ক্যাফোল্ড ক্যাপ 39 ইজ নেসেসারি ফর ফসফো অ্যাক্টিভেশন অফ দ্য থায়াজাইড সেন্সিটিভ এনসিসি। সো এই আর্টিকেলটি পাবলিশ হয়েছে হাইপারটেনশন জার্নালে। হাইপারটেনশন হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মেইন জার্নাল। তো এই আর্টিকেলটি নিয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন আহ, মোহাম্মদ জুবায়ের ফেরদৌস ভাই। এবং জুবায়ের ফেরদৌস ভাই হচ্ছেন বর্তমানে রিসার্চ ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে। ভাই, আপনাকে স্বাগতম। Thank you, Vanna. Thank you very Sure. much. তো আমি আপনার পার্টিকুলার রিসার্চ আর্টিকেলটায় চলে যাই, ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করব। তো আমার দর্শকদের জন্য আমি একটা স্ট্যাটিস্টিক্স একটু শেয়ার করতে চাই যে আমি রিসেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্টে দেখলাম যে প্রায় 1.28 বিলিয়ন পিপল হচ্ছে হাইপার টেনশন দ্বারা আক্রান্ত বা হাইপার টেনশন আছে। যদিও হচ্ছে প্রায় অর্ধেক, প্রায় 46% মতো মানুষ এটার বিষয়ে অ্যাওয়ার না যে তাদের হাইপার টেনশন আছে। তো ঠিক সেম কারণেই মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড প্রি ম্যাচিওর ডেথের একটা বড় কারণ হচ্ছে হাইপার টেনশন। তো Right, এই absolutely. হাইপার টেনশনের, জি ভাই, এই হাইপার টেনশনের ডেঞ্জারটা নিয়ে আমাদের একটু বলেন। আর হচ্ছে কারেন্ট যে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলো আসলে কি ল্যাকিংস আছে সেটা আমাদের একটু শেয়ার করেন। That's a good question. আমি তোমার পডকাস্টে আমি চেষ্টা করব যেটা আমি আমার এক্সপিরিয়েন্সে এবং স্পেশালি যারা এক্সপার্ট ইন মাই ফিল্ড ওনাদের কাছ থেকে আমি যা শিখতে পারছি সেটা শেয়ার করার। সো প্রথম কথা হচ্ছে যে ব্লাড প্রেশার অথবা হাই ব্লাড প্রেশার, এটা তুমি যেটা বললা, এটা ওয়ান অফ দ্য মেজর কজ অফ প্রিম্যাচিউর ডেথ, এবং এটাকে অনেকে বলে যে এটা সাইলেন্ট কিলার। কারণ এটা থাকলে তোমার কার্ডিওভাস্কুলার প্রবলেম হবে, তোমার কিডনি প্রবলেম হবে, তোমার ভিশনের প্রবলেম হবে, তোমার স্ট্রোকের চান্সেস হবে। তো এগুলো আমরা সবাই মোর অর লেস জানি যে আমাদের যদি হাইপারটেনশন থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো পরবর্তীতে দেখা যায়, এবং এটা মাল্টিপল লেভেলে এফেক্ট করে। তো এইটা আমরা মোর অর লেস জানি, কিন্তু প্রবলেম হচ্ছে যেটা এক্সপার্টরাও সবসময় বলেন, এবং আমি নিজেও শুনছি বাংলাদেশে, আমি মানে স্পেসিফাই করতেছি না, কিন্তু মানে এমন লোকের কাছ থেকেও আমি শুনছি যে আমি আসলে এক্সপেক্ট করি না যে মানে উনি এরকম এরকম বলবেন। তো ব্যাপারটা হচ্ছে, উনি যেভাবে বলতেছিলেন আমাকে যে হাইপার টেনশন ইটস নট আ বিগ ডিল, আমাদের এখন অনেক মেডিসিন আছে, মেডিসিন দিয়ে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। বাট এখন তুমি যদি দেখো, স্পেশালি এএসএন, যেটা আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি, তাদের মিটিং গুলোতে এটা খুব বেশি ফোকাস করা হয় যে দেখা যায় একটা স্টাডি আছে অ্যাকচুয়ালি, সেই স্টাডিতে দেখা গেছে 24 to 28% লোকের যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের একটা ড্রাগ দিয়ে তারা ব্লাড প্রেশার কন্ট্রোল করতেছে, অ্যান্ড মোস্ট অফ দেম দেখা যায় যে তাদের হচ্ছে মাল্টিপল ড্রাগ লাগে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার জন্য। তো মাল্টিপল ড্রাগের মধ্যে দেখা গেছে একটা ক্লাস আছে যেটা হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলে, ওখানে 4টা বা তার বেশি ড্রাগ লাগে। এবং এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যাদের আছে এদের মধ্যে এদের সংখ্যাও অনেক, এদের হচ্ছে প্রায় 3 to 10 মিলিয়ন। এবং এদের মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন আছে যাদেরকে দেখা যাচ্ছে যে 4টার বেশি ড্রাগ দিয়েও তাদের যে ডিজায়ার্ড লেভেলটা ওই লেভেলে ব্লাড প্রেশার নামানো যাচ্ছে। তো এদেরকে বলে এদের হাইপারটেনশনটাকে বলে রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। সো দ্য পয়েন্ট ইজ, যেটা সবাই মানে এটা নিয়ে ডিসকাস করতেছে, যে এখানে আসলে দুইটা প্রবলেম আছে। ফার্স্ট, আমরা যেই প্রোটিন গুলা বা যে জিন গুলা আমরা জানি যে এগুলা হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেট করে, এবং আমরা দেখতেছি যে হ্যাঁ এইগুলা, এই জিনগুলোর অল্টারেশনের জন্য বা প্রোটিনের ফাংশনের চেঞ্জের জন্য ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। আমরা এরকম অনেকগুলা জিন জানি, অনেকগুলো প্রোটিন আমরা জানি।
তো ওইটাকে টার্গেট করেও যখন আমরা ড্রাগ দিচ্ছি, আমরা কিন্তু রেসপন্স ওই রকম পাচ্ছি না। এবং অনেক পেশেন্ট আছে যে ইনিশিয়ালি তাদের ব্লাড প্রেশার কম থাকতেছে, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে ব্লাড প্রেশার আবার ক্রিপ আপ করতেছে। তো তার মানে হচ্ছে যে দেয়ার ইজ সামথিং এলস, যেটা আমরা এখনো জানি না, যে পুরো জিনিসটা মানে প্যাথোফিজিওলজিটা আমরা এখন পর্যন্ত জানি। তো এইখানে একটা ইন্টারেস্টিং গ্রুপ আছে, তারা হচ্ছে তাদের একটা হাইপোথিসিস আছে। সেই হাইপোথিসিসটা হচ্ছে মানে ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমার এখন ল্যাকিং এর কথা বলতেছি। তো ফার্স্ট পয়েন্ট Sure. হচ্ছে আমরা জিন আইডেন্টিফাই করলাম, অনেকগুলা জিন পেলাম, আমরা প্রোটিন আইডেন্টিফাই করলাম, যেহেতু জিন আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু ফার্স্ট একটা প্রবলেম যে আমরা জিন পেলাম, প্রোটিন পেলাম, কিন্তু ওইটার রেগুলেশনটা আমরা এখনো পুরোপুরি জানি না। এবং দেখা যাচ্ছে যে আমরা একটাকে টার্গেট করলে আরেকটা পাথওয়েতে এটাকে কম্পেনসেট করতেছে, কারণ যার ব্লাড প্রেশারটা বেশি থাকতেছে ওর ব্লাড প্রেশারটা আসলে রিসেট হয়ে যাচ্ছে একটা হায়ার লেভেল। সো ম্যাক্সিমাম ল্যাবরেটরি অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা এইটার পিছনে বেশি কাজ করতেছে, যে ওকে ঠিক আছে, আমার একটা ক্যান্ডিডেট জিন আছে, আমার একটা ক্যান্ডিডেট প্রোটিন আছে, লেটস স্টাডি হাউ ইট ওয়ার্কস, হোয়াট ইজ দ্য রেগুলেশন অফ দিস পার্টিকুলার প্রোটিন। তো এইটা হচ্ছে একটা ল্যাকিং, যে আমরা ওটা জানি না, যে সবগুলা প্রোটিনের রেগুলেশনটা আমাদের এখনো ঠিক মতন জানা না। দ্য সেকেন্ড থিং হচ্ছে এখন তো জিওয়াস আছে, তাই না, জেনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি। তো এটা দিয়ে আমরা খুব ইজিলি ক্যান্ডিডেট জিন বের করতে পারি, যে এই ক্যান্ডিডেট জিনগুলা হাইপারটেনশনের জন্য রেসপন্সিবল। সো একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট, এদের সংখ্যা খুবই কম, আমি বলবো কেন কম। তাদের অবজারভেশন হচ্ছে জিওয়াস আসছে, আমরা প্রোটিন নিয়ে স্টাডি করতেছি, বাট অ্যাকচুয়ালি এই হাইপার টেনশনটা হচ্ছে নেটওয়ার্ক অফ জিনস, যেটা আমরা এখন পর্যন্ত জানি না। আমরা যদি ওই নেটওয়ার্ক অফ জিনটাকে বের করতে পারি, ওই নেটওয়ার্কটাকে বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওকে দিজ আর দ্য জিনস, তারা এইভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে এবং আমাকে এটাকে এইভাবে ট্যাকল করতে হবে। তো প্রথমে তো আমাকে নেটওয়ার্কটা বের করতে হবে। তো ওই নেটওয়ার্কটার জন্য তোমার অ্যানিমাল স্টাডি করতে হবে, কারণ তুমি ব্লাড প্রেশার নিয়ে কাজ করছো। প্রবলেম হচ্ছে এইদিকে সায়েন্টিস্টরা একটু কম ইন্টারেস্টেড, বিকজ এখানে তোমার অনেক সময় লাগে। যেহেতু অ্যানিমেল স্টাডি, তোমাকে কনজেনিক বের করতে হবে, তোমাকে নেটওয়ার্ক গুলার জন্য আলাদা আলাদা করে জিন গুলা একটা অ্যানিমেলে আনতে হবে। তুমি সবসময় ওইরকম রেজাল্ট পাবা না, ইটস ভেরি টাইম কনজিউম, যার কারণে ইন্টারেস্টটা ওদিকে কম। সো ল্যাকিং হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে আমরা যে ক্যান্ডিডেট গুলা জানি ওটার রেগুলেশন এখনো পুরোপুরি জানা। নাম্বার টু হচ্ছে হাইপোথিসিস হচ্ছে ইটস আ নেটওয়ার্ক অফ জি। দেয়ার ইজ আ ডিফারেন্ট আর্গুমেন্ট, যে মানুষের ক্ষেত্রে অনেকে মনে করে যারা জিওয়াস নিয়ে কাজ করে তারা বলে এটা হচ্ছে পলিজেনিক অ্যাডিটিভ ইফেক্ট। আর অ্যানিমাল মডেলে আরেকটা হাইপোথিসিস আছে, ওরা বলতেছে অলিগোজেনিক সিনার্জিস্টিক ইফেক্ট। সো পলিজেনিক আমরা জানি অনেক জিন, এগুলোর অ্যাডিটিভ ইফেক্ট হবে। আমার 3টা জিন আছে, 2 2 2 ইফেক্ট হবে 6। কিন্তু যারা অলিগোজেনিক সিনার্জিস্টিক মডেলে, তারা বলতেছে না, এখানে ফিউ জিনস আছে বাট সিনার্জিস্টিক ইফেক্ট হচ্ছে। তো আমি 2 আর 2 যোগ করলে 4 হবে না, 6 হবে, বা আরো বেশি হবে। ওকে, তো এই নেটওয়ার্কটা এখনো বের করতে পারেনি। তো এইটা হচ্ছে ল্যাকিং। বুঝতে পারছি, এখনো অনেক কিছু ডিসকভার করাই বাকি মনে হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কটা ভেরি ইন্টারেস্টিং, এটা যদি বের করা যায় দ্যাট উইল বি আ সিগনিফিকেন্ট। জি ভাই। ওকে, তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আরেকটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে আপনার পেপারটা হয়তো বোঝার জন্য লাগবে যে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স। তো আমাদের ব্লাডে যে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স তো মেনটেন করা ইম্পর্টেন্ট। সো এটা ভাই কেন ইম্পর্টেন্ট এবং এটা হাইপারটেনশনের সাথে কিভাবে রিলেটেড? ওকে, সো সোডিয়াম পটাশিয়াম মেইনলি তুমি যদি দেখো যে ব্লাড প্রেশার নিয়ে যারা কথা বলে, বা তোমার যদি ব্লাড প্রেশার একটু বেশি থাকে, ডক্টর বলবে যে তুমি সোডিয়াম কম খাও, সল্ট কম খাও, তাই না? প্রবলেম হচ্ছে সল্ট কম হলে টেস্ট একটু কম হয়ে যায় খাবার। বাট
ইন্টারেস্টিংলি সো বেসিক কনসেপ্ট হচ্ছে যে তোমার সল্ট তুমি যদি বেশি খাও এবং আহ, ধরো তোমার কিডনি বেশি সল্ট রিঅ্যাবসর্ব করতেছে, যে কারণে আমি ওদিকে যাচ্ছি না। তো আমরা জানি যে আমাদের বায়োকেমিস্ট্রির ফার্স্ট ইয়ারের নলেজ যে ওয়াটার ফলো করে সোডিয়াম। সো সল্ট যদি তুমি বেশি খাও তোমার ওয়াটার রিঅ্যাবসর্পশন, ওয়াটার বেশি যাবে, ব্লাড প্রেশার বাড়বে। হ্যাঁ, আরো কিছু মেকানিজম আছে, ভাস্কুলার ইফেক্ট আছে, আর্টেরিয়াল চেঞ্জেস আছে, ইভেন তোমার সিএনএস এরও কিছু ব্যাপার আছে, আমি অত ডিটেলে যাচ্ছি না। আচ্ছা, বাট জি। সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্সটা এই কারণে বেশি ইম্পর্টেন্ট এখন এই জিনিসটা, এবং ইউরোপে আমাদের গ্রুপ এটাতে ইনভলভ, যদি আমরা ডিরেক্টলি না ইনডিরেক্টলি ইউরোপে ট্রায়াল হচ্ছে পটাশিয়াম নিয়ে। সো পটাশিয়াম যেটা করে ও কাউন্টার অ্যাক্ট করে সোডিয়ামের ইফেক্ট। সো সোডিয়াম তুমি মানে আমাদের অ্যানিমাল স্টাডিতে, আমার নিজেরও স্টাডি আছে এটাতে, যে তুমি যদি সোডিয়াম বেশি খাও ইটস ফাইন, যদি তুমি পটাশিয়ামটাও বেশি খাও, কারণ পটাশিয়ামটা কাউন্টার অ্যাক্ট করতেছে সোডিয়ামের ইফেক্ট জি আছে। ভাই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে ডায়েট, আমরা সোডিয়াম বেশি খাই, পটাশিয়াম কম খাই, যার কারণে আমাদের ব্লাড প্রেশারটা, যদি সল্ট সেন্সিটিভ ব্লাড প্রেশারের কথা বলো তাহলে ওটা আস্তে আস্তে ক্রিপ আপ করে। এই কারণেই সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আবার তুমি যদি পটাশিয়াম বেশি খাও তাইলেও আবার উল্টা ইফেক্ট, কারণ পটাশিয়ামের একটা ইউ শেপ ইফেক্ট দেয়। সো দেয়ার ইজ আ থ্রেশহোল্ড, তুমি যদি ওইটার ক্রস করো তাহলে পটাশিয়াম তোমাকে হার্ম করবে rather than giving you any benefit. So it's all about the balance. হুম, নাইস। জি ভাইয়া। সো আমি আপনার যে মেইন প্রোটিনটা নিয়ে কাজ করেছেন, সেটা নিয়ে জানতে চাইবো যে ক্যাব 39, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন 39। তো এইটা এইটা সম্পর্কে, এটার ইম্পর্টেন্সটা সম্পর্কে আমাদের একটু বলেন। এবং হচ্ছে আম, এইটা তো নিশ্চয়ই রিলেটেড টু যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা ডিসিটি যেটাকে বলা হচ্ছে, সেটার সাথে রিলেটেড। তো এই প্রোটিনটা নিয়ে আরেকটু আমাদের সাথে শেয়ার করেন। Right, right. So distal convoluted tubule হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সেগমেন্ট অফ দ্য নেফ্রন। আচ্ছা, আমি আমার পোস্ট ডক শুরু করি আমি ডিস্টাল কনভলিউটেড টিউবুল নিয়ে, এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলে একটা প্রোটিন আছে এনসিসি বলি আমরা, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। হুম, এটা নেফ্রনের মধ্যে শুধুমাত্র ডিস্টাল কনভলিউটেড টিউবুলেই এটা এক্সপ্রেস হয়। তো আমার কাজ আচ্ছা, পোস্টডকে আমি এটা নিয়ে করি, বোস্টনেও আমি এটা নিয়ে, এখানেও আমি একই ওই সেগমেন্টে। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এটা হচ্ছে সবচেয়ে টাইনি সেগমেন্ট অফ দ্য হোল নেফ্রন, এবং এটা আচ্ছা, ডিস্টাল, সো এটা পরের দিকে আছে। এটার মেইনলি কাজ হচ্ছে এটা ফাইন টিউন করে তোমার, স্পেশালি সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সে এটা ফাইন টিউনিং এ হেল্প করে। আর এখানে যে প্রোটিনটার সো কথা আমি এই বললাম, ভাইয়া, এটার পজিশনটা কোথায়, লোকেশনটা অ্যানাটমিক্যালি আমাদের বডিতে? তো ধরো প্রথমে গ্লোমেরিউলাস, রাইট, কিডনিতে, মানে ও, মানে কিডনির কিডনিতে। ওকে, মধ্যে, ওকে, হ্যাঁ, রাইট। ধরো নেফ্রন হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিট, রাইট। তো হুম, গ্লোমেরুলাস, দেন ইউ হ্যাভ প্রক্সিমাল টিবিউল, S1, S2, S3, অত ডিটেলে গেলাম না। জি, জি, জি। প্রক্সিমাল সেগমেন্ট, লুপ অফ হেনলি, যখন লুপ ওকে, অফ ওকে। হেনলিটা হুম, কর্টেক্স থেকে মেডুলা হয়ে উপরে আসে, ঠিক কানেক্টিং টিবিউলের আগে একটা ছোট সেগমেন্ট থাকে, এটা ধরো টাইনিয়েস্ট সেগমেন্ট, মানে 5% অফ দ্য হোল কিডনি ওয়েট আছে। রাইট, রাইট। একদম ছোট সেগমেন্ট থাকে, এবং ডায়াগ্রামে এবং আসলে আমি মাইক্রোস্কোপেও দেখছি একটু কার্ভ থাকে, মানে ঠিক আচ্ছা, কানেক্টিং সেগমেন্ট থেকে ঘুরে যখন, মানে একদম বইতে যেভাবে দেখা না, ওই রকমই থাকে আসলে, একটু কার্ভ থাকে, এই জন্যই কনভোলেটেড খুবই টিউবুল। হ্যাঁ। আহ, জি, তো এটা শেষের দিকে থাকে, তারপরে সিএনটি, দেন কালেক্টিং ডাক্ট। তো এখানে যে প্রোটিনটার কথা আমি বললাম, যে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, আমরা এনসিসি বলি, এইটা হচ্ছে থায়াজাইডের টার্গেট আসলে। তো ইউজুয়ালি থায়াজাইড ইউজ হয় ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হাইপারটেনশনের ক্ষেত্রে। কিন্তু আহ, এখানে
কিছু সাইড ইফেক্ট আছে, কিছু প্রবলেমও আছে। তো ডিসিটি একটা মানে ডিস্টাল কনভলিউটেড টিবিউলকে আমরা ডিসিটি বলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ডিসিটি। ডিসিটির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এটা খুব রিসেন্ট ফাইন্ডিং, আমি রিসেন্ট মানে 10 বছরের মধ্যে ধরা হচ্ছে, ডিসিটির মধ্যে সোডিয়াম এনসিসি ও সোডিয়াম রিঅ্যাবজর্ব করে, বাট এই এনসিসি এই ডিসিটির মধ্যে বেসিক্যালি ডিসিটি কে বলা হয় পটাশিয়াম সেন্সর। তো যখন আমি প্রথম পোস্টডকে জয়েন করি, আমি আই ওয়াজ পাজলড যে কি বলে, এটা তো সোডিয়াম রিঅ্যাবজর্ব করতেছে, ক্লোরাইড রিঅ্যাবজর্ব করতেছে, এটা কিভাবে পটাশিয়াম সেন্সর। তো তারপরে আমি যখন পড়াশোনা করি, আমাকে আমার যারা মেন্টর ছিলেন তাদের সাথে আমি বসি, তো ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং। এই সেগমেন্টটার একটা বড় সিগনিফিকেন্স হচ্ছে এটা পটাশিয়ামকে সেন্স করতে পারে, এবং যখন পটাশিয়াম সেন্স করতে পারে ও পরবর্তী সেগমেন্টে এটার একটা ইফেক্ট হয়, মানে একটা ক্রস টক হয়, যার কারণে পটাশিয়াম হোমিওস্ট্যাসিসে ডিসিটি প্লেজ আ ভেরি স্ট্রং রোল। যার কারণে ডিসিটির ইম্পর্টেন্সটা এত বেশি, যে আমার পটাশিয়াম হোমিওস্ট্যাসিস মেনটেন করতে গেলে আমার ডিসিটি ফাংশন হ্যাজ টু বি ইনট্যাক্ট। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। সো এটার সাথে যেটা আমি জানতে চাচ্ছিলাম যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন 39, যেটা ক্যাপ 39 এবং ক্যাপ 39 লাইক প্রোটিন, যেটা নিয়ে আপনি কাজ করেছেন, সেটা নিয়ে একটু বলেন। জি, আমি ভুলে গেছিলাম, সরি। তো ক্যাপ 39 আমার যে মেন্টর এখন, ওনার একটা পেপার আছে, তো পেপারটা খুবই ইন্টারেস্টিং ছিল, মানে এখনো ইন্টারেস্টিং আসলে ছিল না। তো ওটা যখন আমি পোস্টডক করি তখন ওই পেপারটা আমার খুব হেল্প করছে অনেক কিছু বোঝার জন্য। তো ওটা ছিল ইন ভিট্রো ডেটা। তো ইন ভিট্রো ডেটাতে তারা একটা স্ট্রং অবজারভেশন পায় যে ক্যাপ 39 বা ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন 39, এটা এনসিপি বা এনসিসির সাথে মানে সিমিলার গ্রুপের আরো প্রোটিন আছে, NKCC1, NKCC2, কিডনিতে NKCC2 আছে, ইন্টারফিকাস অ্যান্ড ইংল্যান্ড। তো ওইখানে এই ক্যাপ 39টা দেখা গেছে যে 3টা পাথওয়েতে অ্যাক্টিভেট করতে পারে NKCC1 কে, এবং ওই মেকানিজমটা এমন ভাবে দেখায় যেটা মানে দুইটা পাথওয়েকে অ্যাভয়েড করে, মানে যখন যেটা দরকার হয় ওইভাবে সুইচ করতে পারে, এবং এই সুইচটা করার জন্য এই ক্যাপ 39 প্রোটিনটা ইম্পর্টেন্ট, আচ্ছা, উইচ ইজ ভেরি ফ্যাসিনেটিং ছিল। তো আমি যখন এখানে আসলাম, তো যেহেতু আমার মেন্টরের কাজ ছিল, আমি বললাম যে আমি এটা নিয়ে একটু কাজ করতে চাই। তো সে বললো ওকে, গো অ্যাহেড। আমি বললাম তোমার তো ইনভিট্রো ডেটা, আমি ইন ভিভোতে করতে চাই। তো তো তখন, কারণ আমাদের ফিল্ডে স্পেশালি রিনাল ফিজিওলজিতে এরকম অনেক কিছু আছে যেটা দেখা গেছে ইন ভিট্রোতে একরকম ডেটা দিচ্ছে, একদম উল্টা। ধর ইন ভিট্রো বলতেছে এটা হচ্ছে অ্যাক্টিভেটর, বাট ইন ভিভোতে দ্যাটস অ্যান ইনহিবিটর। মানে খুবই সেটাই। পরে যখন আমি এটা বললাম, তখন আমরা একটা মিটিং এ যাই। ওই মিটিং এ ব্রিটিশ গ্রুপ একটা আছে, বেশ রিনাউন্ড, ওনাদের একটা পোস্টার থাকে। তো পোস্টারের মধ্যে ওনারা দেখায় যে ক্যাপ 39 লাইক যে প্রোটিনটা, এরা এটা নক আউট করে, মানে এটা ডিলিট করে, ওই মাউসের ওইটা নাই, ক্যাপ 39 লাইক প্রোটিনটা নাই, এবং তারা দেখে যে কোনো ফিনোটাইপই নেই, মানে অ্যাজ গুড অ্যাজ আ ওয়াইল্ড। তো আমার তখন এটাতে খুব মানে আমার কাছে একটু আশ্চর্য লাগে, এটা কি হইলো। তারপরে তুমি যদি, আমি আমার পেপারে ওইটা দিছি, সম্ভবত ফার্স্ট ফিগারেই আছে। তুমি যদি ট্রান্সক্রিপ্টোমিক ডেটা বেস দেখো, তাহলে দেখবা যে ক্যাপ 39 লাইক প্রোটিনটা ট্রান্সক্রিপ্টোমিক ডেটা বেসে দেখাচ্ছে যে এটা বেশি এক্সপ্রেস করে, এবং মোর সেলস ইন দ্য ডিসিটি এই প্রোটিনটাই এক্সপ্রেস করে। তো তাদের প্ল্যান অ্যাকচুয়ালি ঠিকই ছিল, যে প্রোটিনটা বেশি এক্সপ্রেস করতেছে ক্যাপ 39 এন্ড ক্যাপ 39 লাইকের মধ্যে, তো যেটা বেশি, যেটা প্রিভ্যালেন্ট, আমি ওইটাকেই ডিলিট করবো, ওইটাকেই নক আউট করবো। তো তারা নক আউট করে, তো ওটা নক আউট করার পরে তারা কোনো ফিনোটাইপ পায় না। তো তখন অবভিয়াসলি যেহেতু আমি এটাতে ইন্টারেস্টেড, আমার তখন মনে হলো যে ইট মাইট বি ক্যাপ 39, নট ক্যাপ 39 লাইক। তো তখন আমি আমার মেন্টরকে বলি যে লেটস নক আউট ক্যাপ 39 এন্ড ক্যাপ 39 লাইক বোথ।
তো আমরা 2টা নকআউটই করি। তারপরে আমরা আমাদের বেসিক্যালি 3টা নকআউট আছে। তুমি ওই পেপারে যদি দেখো 3টা নকআউট। একটা হচ্ছে ক্যাপ 39 নকআউট, একটা ক্যাপ 39 লাইট নকআউট, আরেকটা হচ্ছে 2টাই নকআউট। তখন আমরা আচ্ছা। এটা নকআউট করি। নকআউট করার পরে আমি রোবাস্ট ফিনোটাইপ, হিউজ ফিনোটাইপ, মানে যখন আমি ওয়েস্টার্ন ব্লট করি, আমি যখন সিগন্যালটা দেখার চেষ্টা করি, আমার মনে আছে যে আমি চিন্তা করতেছিলাম সিগন্যালটা দেখে আমার এদিকে সিগন্যাল আসে না কেন, আমি কি লোড করি নাই নাকি? তো তখন আমি, যেহেতু আমরা ইমেজের ইউজ করি, এমন হতে পারে যে ধরো রিলেটিভ এক্সপ্রেশনটা দেখাচ্ছে, so I just cranked up my imager to the maximum power, বাট আমি ওইখানে কোনো সিগন্যাল পাই। সো ক্যাপ 39 এর হিউজ ইম্প্যাক্ট আছে অন এনসিসি। মানে ও আচ্ছা, আচ্ছা। ডিরেক্টলি আসলে হুম, হুম, হুম। ইফেক্ট করে না। এনসিসি রেগুলেটেড বাই টু ডিফারেন্ট কাইনেজেস। ও একটা কাইনেজের অ্যাক্টিভেশনের জন্য ক্যাপ 39 জি, মানে জি ভাইয়া। তো জানি ওকে, না আপনি বুঝাতে পারলাম কিনা। না, আপনি অলরেডি শুরু করে দিয়েছিলেন, বাট এটা আমার নেক্সট কোশ্চেন যে এই এনসিসি বা সোডিয়াম ক্লোরাইড যে কো ট্রান্সপোর্টার, এইটার মডুলেশনের জন্য এই যে এইটার ফসফোরাইলেশনের মডুলেশনের জন্য ক্যাপ 39 এর যে রোল, সেই রোলটা নিয়ে বা রোলটা নিয়ে আমাদের একটু বলেন, সাথে মেজর যে ওকে, ফাইন্ডিংসটা আপনার হয়তো এক্সপ্রেশন বা ইন্টারাকশন রিলেটেড যে ফাইন্ডিংসটা, জি, এটা রাইট। একটু শেয়ার করেন। তো এনসিসি নিয়ে যারা কাজ করে, আমাদের একটা হিউজ অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এনসিসি প্রোটিনটা যখন ফসফোরিলেটেড ফর্মে থাকে তখন এটা অ্যাক্টিভ ফর্ম। এবং আমাদের হিউজ ডেটা আছে, এটা মানে স্ট্যাবলিশ যে আমরা যদি ফসফোপ্রোটিনের চেঞ্জ দেখি, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটার অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, যেটা আচ্ছা। আমাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। আমাদের মানে আমরা যদি ফিনোটিপিক্যাল কোনো ডেটা নাও দেখাই, নো ওয়ান উইল কোয়েশ্চেন। সো যেটা হয়, সিম্পলি বলতে গেলে, এখানে 2টা কাইনেজ আছে। তো ফার্স্ট কাইনেজ হচ্ছে উইং 4। এটা আমি ডিটেলে না যাই, এটা একটা কাইনেজ, এটা আপস্ট্রিম কাইনেজ। হুম, হুম, হুম। যেহেতু এটা কাইনেজ, এটা ওর টার্গেটকে ফসফোরিলেট করবে। সো ওকে। ফার্স্ট আই হ্যাভ উইং 4। উইং 4 যখন অ্যাক্টিভেটেড হয় তখন সে ফসফোরিলেট করে স্প্যাককে। স্প্যাক একটা ইন্টারমিডিয়েট কাইনেজ। সো ও যখন স্প্যাককে ফসফোরিলেট করে, স্প্যাক অ্যাক্টিভেটেড হয়। স্প্যাক যখন অ্যাক্টিভেটেড হয় তখন ও সাইটোসল থেকে ফিজিক্যালি মুভ করে তোমার প্লাজমা মেমব্রেন, যেখানে এনসিসি থাকে, ওখানে যে ও এনসিসি কে ফসফোরিলেট করে, এনএনসিসি বিকামস অ্যাক্টিভ। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। বাট ইন ভিট্রো ডেটা, এগেইন আমার মেন্টরেরই করা, সে অ্যাকচুয়ালি আবিষ্কার করে এই স্প্যাক নামের এই ইন্টারমিডিয়েট কাইনেসটাকে, সে এটাকে ডিসকভার করে। তো আচ্ছা। সে দেখছে হুম। ইন ভিট্রো ডেটাতে যে স্প্যাক অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ক্যাপ 39 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওকে। তখন আমার আমার যখন মানে ইন ভিট্রো ডেটা যখন আমি দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি স্ট্রং। বাট যখন ব্রিটিশ গ্রুপ করলো, ওরা টার্গেট করছিল ক্যাপ 39 লাইটটা। তো বেসিকলি আমার পেপারে আমি যেটা শো করছি যে ক্যাপ 39 লাইট ট্রান্সক্রিপ্টোমিক ডেটাবেস বলতেছে এটা বেশি আছে ডিসিটি তে, এটার এক্সপ্রেশন ইজ স্ট্রঙ্গার, অ্যান্ড মোস্ট অফ দ্য সেলস কম্পেয়ার্ড উইথ দ্য ক্যাপ 39 লাইটটাকে বেশি এক্সপ্রেস করে। বাট স্টিল ক্যাপ 39 লাইট ও আসলে স্প্যাকের জন্য তেমন কোনো কিছু করে না। ক্যাপ 39 যেটা, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভেশনের জন্য ইনভলভ স্প্যাকের। সো ক্যাপ 39 না থাকলে তোমার স্প্যাকটা অ্যাক্টিভেট হতে পারতেছে না। সো যখন অ্যাক্টিভেট হতে পারতেছে না, ও ও ফিজিক্যালি আর মুভ করতে পারতেছে না। তো এখানে 2টা জিনিস হচ্ছে, এক, স্প্যাক অ্যাক্টিভেশন হচ্ছে না, হুম, 2, হুম। সে মুভ করতেছে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ও যে মুভ করতেছে না, এইখানে ক্যাপ 39 এর কি কোনো রোল আছে? এটা আমি এখন পর্যন্ত জানি না। আমি আমার ডিসকাশনে যেটা লিখছি, পসিবিলিটি যে এটাও সে করতে পারে। তো তুমি যদি আমার পেপার দেখো, আমি ইমিউনোফ্লোরোসেন্সে দেখছি যে স্প্যাক এবং ও একদম স্প্যাকের সাথে ভেরি রিলেটেড আরেকটা প্রোটিন আছে, আমরা বলি OSR1, বা ডিস্টাল কনভলিউটেড টিবিউলে মেইনলি স্প্যাক। সো তুমি দেখবা যে ডট মতন দেখাচ্ছি আমি ইমিউনোফ্লোরোসেন্সে,
ওই ডটটা হচ্ছে একটা কমপ্লেক্স যেখানে স্প্যাকটা ট্র্যাপড হয়ে আছে, সে মুভ করতে পারতেছে না বিকজ ও অ্যাক্টিভেটেড না। দ্যাটস দ্য রোল অফ CAP39. ওকে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তো আপনি স্প্যাকের কথা মেনশন করলেন যে স্প্যাক তো একটা কাইনেজ। তো এইটার সম্পর্কে আরেকটু বলেন ভাইয়া, যে এবং আপনার পেপারে একটা সুন্দর মডেলও দিয়েছেন স্প্যাক অ্যাক্টিভেশনের। হ্যাঁ, 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 তো এটা নিয়ে একটু ব্রিফলি বলেন। তো স্প্যাকের ইন ভিট্রো ডেটা যেটা হুম, হুম। খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওরা স্প্যাক ডাইমার, প্রথমে তো স্প্যাক ধরো তৈরি হলো, দেন ও টাইমার ফর্ম করে। তো ধরো এই এই দুইটা হচ্ছে স্প্যাক মনোমার। এই দুইটা স্প্যাক মনোমার একসাথে হওয়ার পরে এদের মধ্যে ডোমেইন সোয়াপিং হয়, মানে এই ডোমেইনটা এর মধ্যে যায়, এর ডোমেইনটা তার পাশেরটার মধ্যে যায়। যাওয়ার ওকে, পরে ওকে। হুম, একটা আরেকটাকে, মানে ধরো এই যে স্প্যাক আছে, এই ডোমেইন সলভ করার পরে এই স্প্যাকটা এই স্প্যাককে ফসফোরিলেট করে, আচ্ছা, মানে আচ্ছা। ইন্টার ফসফোরিলেশন। আর ওকে, এইটা ওকে। এইটাকে ফসফোরিলেট করে। এখন CAP39 ইটস এ স্ক্যাফোল্ডিং প্রোটিন, তাই না? তো আমরা আমাদের এটাকে আমরা কি বলতে পারি, কোঅপারেটিভ ফসফোরাইলেশন? হ্যাঁ, বলতে পারো। এটা মানে মানে তোমার ডোমেন শপিং হয়ে হুম। তারপরে করবে, কিন্তু এখানে CAP39 এর রোলটা যেটা, সেটা হচ্ছে যে এটা একটা স্ক্যাফোল্ডিং প্রোটিন। সো ও বাইন্ড করার পরে যখন CAP39টা দুইটা স্প্যাককে বাইন্ড করতেছে, এবং ও মানে মনোমারকেও বাইন্ড করতে পারে, ডাইমারকেও বাইন্ড করে। হুম। সো ইন ভিট্রো স্টাডির যেটা ইনফারেন্স, সেটা হচ্ছে যে এই CAP39 এই ডোমেইন শপিংটাকে মানে ডোমেইন শপিং এ হেল্প করে। ইটস অ্যান ইনফারেন্স। আরেকটা পসিবিলিটি হতে পারে, যেটা আমাদের ধরো বায়োকেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের নলেজ, যে প্রোটিন স্ট্রাকচার ইজ রিলেটেড টু ইটস ফাংশন। সো যখন ডেফিনেটলি। CAP39 স্প্যাককে বাইন্ড করতেছে, হয়তো বা সে কোনো স্ট্রাকচারাল কনফরমেশন মানে চেঞ্জ করতেছে এবং ওকে লক করতেছে অ্যাক্টিভ ফর্মে। সো এই দুইটা রাইট, রাইট। পসিবিলিটি, এক ডোমেইন শপিং এও হেল্প করতে পারে, আরেকটা হচ্ছে যে যেহেতু সে একটা স্ক্যাফোল্ডিং প্রোটিন, ক্লাসিক্যাল ফাংশন হচ্ছে বাইন্ড করবে এবং প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হবে এবং ওকে লক করতেছে অ্যাক্টিভ ফর্মে। তো আচ্ছা। হয়তো বা এটাই হচ্ছে। ইন্টারেস্টিং ভাইয়া। তো আমি জানি না এটার স্ট্রাকচার অলরেডি আছে কিনা, হাই রেজুলেশন স্ট্রাকচার ক্যাপ হ্যাঁ, 39 প্রোটিন। হ্যাঁ। আচ্ছা। ক্যাপ 39 এর আছে। আহ, এখন তো ওকে, ধরো তুমি যে সফটওয়্যার দিয়ে তুমি মোটামুটি বের ওকে। করতে পারবা। স্প্যাকের তবে স্প্যাকের একটা জিনিস মনে পড়ে গেল, এটা একটু বলি। এটা খুবই মানে এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং। তো CAP39 যখন প্রথম মানুষ ডিসকভার করে, জি। CAP39 ডিসকভার করার পরে STE20 যে কাইনেজ গ্রুপটা আছে, একটা গ্রুপ অফ একটা গ্রুপ মানে কাইনেজ প্রোটিনের, ওখানে 5টা কাইনেজ আছে, ইনক্লুডিং স্প্যাক অ্যান্ড OSR1, আরো 3টা কাইনেজ আছে। তো যারা ইনভিট্রো কাজ করে তারা দেখাইছে যে CAP39 স্প্যাক অ্যান্ড OSR1 এর অ্যাক্টিভিটি 100-fold ইনক্রিজ করে। অথচ যে আচ্ছা, আরো আচ্ছা। 3টা প্রোটিন আছে, আরো 3টা কাইনেজ আছে, ওদের 3-fold 4-fold এর মতন ইনক্রিজ করে। সো হিউজ ওকে, ইফেক্ট ওকে। অফ স্প্যাক অ্যান্ড OSR1। আচ্ছা, আচ্ছা। ওকে ভাই, ইন্টারেস্টিং। আমি আরেকটা রেজাল্ট ব্রিফলি একটু টাচ করতে বলবো, সেটা খুবই হ্যাঁ, মজার। সেটা হচ্ছে CAP39 ডাবল নকআউট যে মাইস গুলো আপনার দেখছেন, হ্যাঁ, ওদের যে ওদের মধ্যে যে ইফেক্টটা, সেটার সাথে একটা ডিজিজের বেশ মানে সিমিলারিটি হ্যাঁ। দেখা গেছে, সে জিটেলম্যান সিনড্রোম। তো এইটা গিটলম্যান নিয়ে একটু বলেন, হ্যাঁ, ব্রিফলি। হ্যাঁ, গিটলম্যান সিনড্রোমটা হচ্ছে তোমার ওখানে একটা মানে SLC12A3 জিনে মিউটেশন হয়, যেটা হচ্ছে কোড করে এনসিসি। সো এই মিউটেশনটার কারণে এনসিসি তার ফাংশনাল থাকে না। যখন ওকে। এনসিসি ফাংশনাল থাকতেছে না, তখন তুমি সল্ট মানে পেশেন্ট সল্ট ওয়েস্ট করতেছে এবং তার হাইপোকেলিমিয়া হচ্ছে। ব্লাড প্রেশারও নর্মাল হুম। থেকে একটু ড্রপ করে, অত হিউজ ড্রপ না, বাট হাইপোকেলিমিয়া হয়ে যায়। এই হাইপোকেলিমিয়াটা ডেঞ্জারাস হয়, মানে ব্লাডে তোমার ব্লাড বলো বা টোটাল বডিতে পটাশিয়াম কন্টেন্টটা কমে যায়, উইচ ইজ লাইফ থ্রেটেনিং। সো এইটা হচ্ছে বেসিকলি ইটস আ রেয়ার ডিজিজ,
বাট অনেকে এখন আর্গিউ করে ইটস নট দ্যাট রেয়ার। এখানে যেটা আচ্ছা। দেখা যাচ্ছে যে এনসিসি ফাংশনটা নাই বেসিকলি, বা মানে মানে বায়োলজিতে তো আর কোনো কিছু 100% ওকে, না, সিগনিফিকেন্টলি ডাউন। সো যদি ওকে। কারো, আমরা এখানে আমাদের বায়ো ভিউ আছে, এখানে আমরা দেখব যদি দেখা গেল যে কারো CAP39 জিনে কোনো সমস্যা থাকে, তাহলে তার সেম ফিনোটাইপ হবে। সো মানে এই গিটলম্যান সিনড্রোমের সেম ফিনোটাইপ তুমি পাবা তোমার যদি CAP39 এ সমস্যা থাকে। তো এই কারণে এইটার সাথে এই ডিজিজের একটা রিলেভেন্স আছে। আচ্ছা, আচ্ছা। ওকে ভাই, থ্যাংক ইউ। ইন্টারেস্টিং। হুম, আচ্ছা, আমরা এই আপনার CAP39 প্রোটিনের লাইক ফিউচার ইমপ্লিকেশন পার্টটা একটু জানতে চাই, যে ধরেন রাইট। এটা যদি থেরাপিউটিক্যালি টার্গেট করা হয়, সো হুম, সেটার কি অ্যাডভান্টেজ দেবে ওভার আদার মেথডস লাইক এভেলেবল যে কিছু রাইট, ব্লকার রাইট। আছে? হ্যাঁ, জি, জি। হ্যাঁ। তো যেটা হয় যে ধরো আমি তোমাকে প্রথমেই বললাম যে থায়াজাইড আছে যেটা এনসিসি কে হুম, হুম, হুম। টার্গেট করে এবং ওয়ান অফ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন। তো অনেক পেশেন্টের দেখা গেছে যে তুমি থায়াজাইড, মানে এইটা হচ্ছে আমাদের ফিল্ডের, মানে আমার কাছে হয়তোবা এই কারণেই আমার ফিল্ডটা এত ভালো লাগে। ইউ ইউ অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য সেকেন্ডারি। আমাদের মাউস মডেলেও আমি এই জিনিসটা দেখছি এবং আমি ক্লিনিশিয়ানদের সাথেও আমাদের কাজ করতে হয়, যখন হুম, মিটিং হুম, হয় তখন আমি দেখছি যে তারাও এই অবজারভেশনটা বলে এবং আমাদের সুবিধা হচ্ছে ক্লিনিশিয়ানরাও ফিডব্যাক দেয়, আমরাও ওদেরকে ফিডব্যাক দিই। তো হুম, কম্বিনেশনটা হুম। খুব ভালো। তো সেটাই। যেটা হয় যে অনেক পেশেন্টের দেখা গেছে তুমি থায়াজাইড দিতেছো, থায়াজাইড দেওয়ার পরে ইনিশিয়ালি তারা ভালো রেসপন্স করে। এখন থায়াজয়েডে তোমার সাইড ইফেক্ট আছে, যদি তোমার ডায়াবেটিস থাকে বা লং টার্ম কিছু সাইড ইফেক্ট আছে, বাট ইনিশিয়ালি you get good results. But a significant portion of patients, according to the clinicians, তারা বলে যে দেখা যায় যে এটা কিছুদিন পরে আর কাজ করে না। তো তখন ওরা করে কি, ওরা ওই পেশেন্ট গুলাকে লুপ ডায়াবেটিক দেয়, যেটা কাজ করে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিমের উপর। তো তখন বলে যে ও লুপ ডায়াবেটিক ইজ ভেরি স্ট্রং, আমাদের পেশেন্টের ব্লাড প্রেশার কমে আসতেছে। বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যেটা আমি বললাম যে আমাদের ফিল্ডে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্টের জন্য কম্পেনসেট করে। যখন আমি এনসিসি ফাংশনটা মানে ডিসটাল কনভলিউটেড টিউবিউলকে আমি ব্লক করতেছি, তখন তার আগের সেগমেন্টটা থিক অ্যাসেন্ডিং লিম্ব সে কম্পেনসেট করতেছে। তো ওকে। তুমি ধরো এনসিসি ব্লক করলা, কিন্তু দেখা গেল যে তোমার এখান থেকে থিক অ্যাসেন্ডিং লিম্ব কম্পেনসেট করতেছে, তুমি সেকেন্ড লুপ ডায়াবেটিক দিতেছো, টার্গেট করতেছো থিক অ্যাসেন্ডিং লিম্বকে। তো থিক অ্যাসেন্ডিং লিম্ব অলরেডি কম্পেনসেট করার জন্য হাইপার অ্যাক্টিভ হয়ে বসে রয়েছে। তো তুমি যদি ব্লক করো তুমি স্ট্রং ইফেক্ট পাবাই, তাই না? হুম, হুম। আর তুমি অলরেডি তোমার ডিসিটি অলরেডি ব্লক। জি, জি, তো জি। সেটাই ভাই। তখন দেখা যাচ্ছে যে তারা যে সমস্যাতে পড়ে যে আমি এখন কিভাবে অ্যাডজাস্ট করবো। তারপরে আরেকটা আছে ডিসিটির পরের যে সেগমেন্টটা সিএনটি মানে কানেক্টিং টিউবিউল, এটাও ক্রস টক করে ডিসিটির সাথে। দেখা গেছে যে তুমি ডিসিটি ফাংশন অল্টার করতেছো, সিএনটি তে ইনঅ্যাক রমকে ফাংশন চেঞ্জ হচ্ছে। সো দ্য প্রবলেম ইজ তুমি নেফ্রনের একটা সেগমেন্টকে যদি টার্গেট করো, দেখা যাচ্ছে সামহাউ পরের সেগমেন্ট আগের সেগমেন্ট কম্পেনসেট করছে। সো হুম, দ্য হুম। আমাদের মানে রিসার্চে অথবা বায়োমেডিক্যাল রিসার্চে, অর টু বি ভেরি স্পেসিফিক ইন আওয়ার ফিল্ড, আমরা সবসময় দুইটা জিনিসকে টার্গেট করি আমাদের রিসার্চ, তাই না? সেটা হচ্ছে টু অ্যাড্রেস ক্লিনিক্যাল চ্যালেঞ্জেস এন্ড হুম, হুম। অর ড্রাইভ, তোমার ধরো একটা স্টাবলিশ নলেজ আছে, তো ইট ট্রাইস টু ড্রাইভ দ্য কনসেপ্ট, তোমার কনসেপ্টটাকে রিফাইন করে। এই রাইট, দুইটা রাইট। কাজ করে, এইটা তুমি ক্লিনিক্যাল কোনো চ্যালেঞ্জকে হুম, হুম। অ্যাড্রেস করবা, অথবা তোমার যে কনসেপ্টটা এখন টেক্সট বুকে আছে এটাকে রিফাইন করবা। সো ক্যাপ সেটাই। 39 এর দুইটা ইমপ্লিকেশনই এখানে আছে। একটা গ্রুপ আছে সম্ভবত, আমি ভুলে গেছি কোন জায়গা, ইউএস নাকি ইউকে। তো তারা প্রথম ড্রাগ বের করে CAP39 কে টার্গেট করে। তারা নাম দিছে HK01।
ওই ড্রাগটাতে মানে আমার একটু সুবিধা হয়েছে, কারণ আমাদের একটা ইনভাইটেশন আসছে ক্যাপসারিনানের উপরে রিভিউ লেখা। তো আমি মানে গরম গরম পড়ছি এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই গ্রুপটা এই ড্রাগটা বের করছে। এই ড্রাগটা সুবিধা হবে কি, ধরো আমার পেপার এখন আছে যেটা স্ট্রংলি দেখাচ্ছে যে ক্যাপ 39 এনসিসি কে রেগুলেট করতেছে। আমি আমার আচ্ছা। মানে আমি আমার মনে নেই আমি পেপারে লিখছি কিনা, বাট আমি আমার রিভিউতে লিখছি, যেটা এখনো মানে আমরা এখনো সাবমিট করি নাই। ওখানে আমি বলতেছি যে সেম পাথওয়ে, সেই উইং 4 স্প্যাকের জায়গায় OSR1, আমি অলরেডি আমার পেপারে OSR1 এর ইফেক্টটাও দেখাই দিছি, যে এই সেম পাথওয়ে হয়তোবা সেম পাথওয়ে থিকাসানিলিমেও কাজ করতেছে, যেটা লুপ ওকে। ডায়াবেটিকের টার্গেট। সো যদি ক্যাপ 39 কে তুমি টার্গেট করতে পারো, আমি সুযোগ পেলে আমি ওইটাও করবো ইনশাল্লাহ, তাহলে তুমি একসাথে দুইটা পাথওয়ে কে রেগুলেট করতে পারবে। বাট ইট ডিপেন্ডস অন দ্য ডোজ এন্ড রেসপন্স। বাট তুমি একটা একটা জিনিসকে টার্গেট করে তুমি দুইটা সেগমেন্টকে মোটামুটি রেগুলেট করতে পারবে। তো এটা হচ্ছে ক্লিনিক্যাল ইমপ্লিকেশন। এটা এখনো নাই, মানুষ কাজ করতেছে, ওয়াও। ইনশাল্লাহ হয়তো বা আসবে। হুম যেটা যেটা আমি বললাম যে প্যারাডাইম শিফট বলি আমরা, যেটা যে ড্রাইভস হুম প্যারাডাইম শিফট অফ স্টাবলিশ নলেজ। তো প্যারাডাইম শিফটটা যেটা হচ্ছে যে একটা স্ক্যাফোল্ডিং প্রোটিন কতটা ইম্পর্টেন্ট হইতে পারে, যে সিগন্যাল একদম নাই হয়ে গেছে ফসফোএনসিসি। তো এইটা একটা জিনিস যে তোমার এইটার কম্পেনসেটরি আর কোনো কিছু নাই। বাট ক্যাপ 39 লাইক আমি প্রথমেই বললাম যে ব্রিটিশ গ্রুপ যারা টার্গেট করছিল তারা ঠিকই ছিল, তারা আমি হলেও মানে যে কেউ হলেও ওরা ক্যাপ 39 লাইকই টার্গেট করতো। বাট আমি সম্ভবত এটা মেইন পেপারে নেই, এটা সাপ্লিমেন্টে আছে। আমি যখন ডাবল নকআউটটা দেখাইছি, ডাবল নকআউট আর তুমি যদি সিঙ্গেল নকআউট, ক্যাপ 39 নকআউট, ক্যাপ 39 লাইক এন্ড ক্যাপ 39 নকআউট, ডাবল নকআউট, তুমি যদি কম্পেয়ার করে ওকে আমি দেখাইছি যে ডাবল নকআউট আরো নাই। তো ওকে। টেক্সট বুক নলেজ যেটা মানে যেটা আমি বলতে চাই যে ক্যাপ 39 ইজ দ্য মেইন প্রোটিন। তো ধরো কথার কথা, ক্যাপ 39 90% অ্যাক্টিভিটি কমাই দিচ্ছে যদি তুমি ক্যাপ 39 কে ডিলিট করো। ক্যাপ 39 লাইক ইট ক্যান কম্পেনসেট টু সাম এক্সটেন্ট। ধরো লেটস সে 90% অলরেডি ডাউন, যদি ক্যাপ 39 হুম লাইক নাও থাকে তাহলে 100% ডাউন। সো ক্যাপ 39 লাইক যেটা করতেছে ও হয়তো টু সাম এক্সটেন্ট কাজ করতেছে, উইচ ইজ ফিজিওলজিক্যালি তোমার কোনো ইম্প্যাক্ট দিবে না। সো আমরা যখনই চিন্তা করি কম্পেনসেশন, সো আমাকে চিন্তা করতে হবে এটা কতটুকু কম্পেনসেট করতে পারবে, এটা কি ফিজিওলজিক্যালি আমাকে এনাফ সাপোর্ট দিবে। সো ক্যাপ 39 লাইক দিচ্ছে না, বাট এটা কম্পেনসেটরি একটা পাথওয়ে। সো দ্যাট আই থিঙ্ক আই কনসিডার ইট অ্যাজ আ টেক্সট বুক নাও। wow. Okay, that's a huge implication where we hope for the best. Okay, ইনশাআল্লাহ। Ferdous bhai, thank you so much. One more thing, আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো ফাইনাল মেসেজ থাকে, যেহেতু আপনি যেটা নিয়ে কাজ করছেন এটা শুধু ফিজিওলজিক্যাল কন্ডিশন না, একটা বলবো যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, রাইট। এবং সো আপনার যদি কোনো ফাইনাল মেসেজ থাকে। জি। আমার ফাইনাল মেসেজ হচ্ছে লেটস ডু ইট দিস ওয়ে। প্রথমে মানে সবার জন্য যেটা মেসেজ হচ্ছে যে এই স্টাডি থেকে একটা জিনিস আবার রিনফোর্স করা যায় যে এভরিথিং ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। তো আমি প্রথমেই যেটা ইনিশিয়ালি বললাম যে সবসময় সবাই বলে সোডিয়াম কম খাবেন, সোডিয়াম কম খাবেন, সল্ট কম খাবেন, উইচ ইজ ট্রু। বাট যদি খাবার একটু টেস্টি হয় তাহলে তো সোডিয়াম খাওয়াই যায়। জাস্ট আমি যেমন আমার বাসায় রুল হচ্ছে যখন আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বাইরে কোথাও সল্টি খাবার খায়, তখন মানে শর্ত হচ্ছে এসে একটা বানানা খাইতে হবে। সো দ্যাট পটাশিয়াম, বানানাতে অনেক পটাশিয়াম আছে, তো পটাশিয়ামটা ওইটাকে কাউন্টার ব্যালেন্স হয়ে গেল। এগেইন ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। এন্ড পটাশিয়াম তুমি যদি বেশি খাও, আমি যেটা বললাম যে ওটাও খারাপ করবে। সো ফার্স্ট মেসেজ, আই থিঙ্ক এভরিথিং ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। দ্য সেকেন্ড থিং হচ্ছে ব্যালেন্স তুমি অ্যাবাউট যদি অন ফুড হ্যাবিট, রাইট? খাদ্যাভ্যাসের ব্যালেন্স।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা যদি let's say আমরা ম্যাকডোনাল্ডস এ খাচ্ছি। আমি যদি এসে একটা let's say কোকোনাট ওয়াটার খাইলাম বা একটা বানানা খাইলাম বা আমি একটু স্পিনাচ হুম, খাইলাম, হুম, হুম। তাহলে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। জি। তো এটা হচ্ছে মানে ফার্স্ট একটা ইয়ে। আর সেকেন্ড যে জিনিসটা আমি যদি মানে যারা হার্ডকোর সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা যদি কেউ ইন্টারেস্টেড হয় এই ধরনের কাজে, তাহলে আমি বলবো যে ক্যাপ 39 নিয়ে বা এই ধরনের সিগন্যালিং পাথওয়ে নিয়ে এখনো অনেক কাজ করার স্কোপ আছে। আচ্ছা। তো আর স্পেশালি আমরা যারা বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স এদিক থেকে আসতেছে আমাদের একটু অ্যাডভান্টেজ থাকে এই ধরনের কাজে। আই থিংক এই ওকে, দুইটাই। ওকে। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ডেফিনিটলি আমাদের হয়তো শ্রোতাদের অনেকেই সায়েন্সের স্টুডেন্ট এবং তাদের অনেকেই হয়তো রিসার্চ ফিল্ডে আসবে এবং তারা আপনার এই সাজেশন কনসিডার করবে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার এই প্ল্যাটফর্মে আসার জন্য এবং আপনার এই থ্যাংক ইউ চমৎকার বান্না, রিসার্চটি শেয়ার আমাকে করার জন্য। ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এন্ড কিপ ইট শিওর। আপ। তুমি অনেক কিছুর সাথে ইনভলভ, এটা খুব ভালো। তোমার থ্যাংক জুনিয়রদের ইউ। জন্য ভালো এক্সাম্পল হবে তুমি। ওকে, প্রিয় শ্রোতা, থ্যাংক ইউ আমাদের আলোচনা এবং ডিসকাশনটা শোনার জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে।